সাধনবাবু আছে, তো সাধনবাবু হচ্ছে কেন্দ্রীয় সংগঠনের সদস্য, আমি জানি না সঠিক ওনার পদটা। তো এই যে জেলার যে সম্মেলনটা যেটা হলো, আপনি কি চোখে দেখছেন? তার কারণ ছোট থেকেই এটা সংগঠন বড় হয় ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে। তো এই অনুষ্ঠান থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন? না, এটা তো একটা ছোট অনুষ্ঠান নয়, আমার কাছে একটা বিরাট প্রকল্প। কারণ জেলায় ছড়িয়ে যাচ্ছে তখন জেলায় এরকম ধরনের একটি অনুষ্ঠান যেখানে ছাত্রছাত্রী সহ প্রায় 60-এর উপরে মানুষ অংশগ্রহণ করছে, এবং সবচেয়ে বড় কথা এখানে শুধু একজন বিপ্লবী যার ছবিতে মালা দিয়ে, এবং অনেক সময় দেখা যায় যে বিপ্লবী বা যাকে শ্রদ্ধা জানানো হচ্ছে তাকে নিচে রেখে উপরে বড় করে সেই নেতা বা নেত্রীর কাট আউট দিয়ে সেটা করা হয়নি। এখানে হয়েছে দর্শনগত আলোচনা, যে একজন বিপ্লবী, মানে ভারতবর্ষে অনেক বিপ্লবী আছেন, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে তিনি চেয়েছেন, একটু আগে অরিন্দমদা বললেন যে তিনি চেয়েছিলেন যে ইংরেজ বিরোধিতা নয়, তিনি চেয়েছিলেন শাসক বিরোধিতা, যে শাসক শোষণ করে, নিপীড়ন করে। অতএব তিনি কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার পর কারা শাসন করবে, সেই শাসন ব্যবস্থা কোন দর্শনের উপর দাঁড়িয়ে হবে, তিনি সেইটা চেয়েছিলেন। অতএব তার বিপ্লবী কর্মকাণ্ড আর 5জন রোম্যান্টিক বিপ্লবীর মতো নয়। সেই ভগৎ সিংকে সঠিকভাবে চর্চা করা হচ্ছে জেলায় জেলায়। এটা নাস্তিক মঞ্চের একটা বিরাট সম্পদ, যে বিভিন্ন জেলায় শুধুমাত্র মাল্যদান নয়, তাকে নিয়ে একটা দীর্ঘক্ষণের চর্চা এবং সেখানে বিভিন্ন মানুষের মতবিনিময়, এটা খুবই একটা বলিষ্ঠ পদক্ষেপ। এবং এই মুহূর্তে ভারতবর্ষের যে অবস্থা, যেভাবে আমাদের ধর্মীয় মেরুকরণ করে আমাদের আইডেন্টিটি ধর্মে নিয়ে ফেলা হচ্ছে এবং বোঝানো হচ্ছে সর্বশেষ তুমি সর্বপ্রথম তুমি হিন্দু, সর্বশেষ তুমি হিন্দু, এবং ঠিক তাই উল্টো দিকে যে বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু, তাদের বলা হচ্ছে তুমি সর্বশেষ পরিচয় এবং সর্বপ্রথম পরিচয়, শেষ পরিচয় তুমি মুসলমান। এই যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হয়েছে, সমস্ত বাস্তবিক সমস্যা থেকে দূরে সরিয়ে দিয়ে ধর্মীয় আইডেন্টিটি, সেখানে এই জেলায় জেলায় ভগৎ সিংয়ের চর্চা নাস্তিক মঞ্চের তরফ থেকে। ভগৎ সিং তো শুধু নাস্তিক ছিলেন না, একটা পর্যায়ে তিনি নাস্তিক হয়েছিলেন, কিন্তু মানে ভারতবর্ষের মূল রোগ যে বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ, যে ধর্মের আড়ম্বর এবং ধর্মের কুদিকগুলো, খারাপ দিকগুলো, সেইগুলো নিয়ে তার বিরাট ভাবনা ছিল, চর্চা ছিল। সেই চর্চাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রকম ধরনের আয়োজন বিভিন্ন জায়গায় হচ্ছে, জেলায় জেলায় হচ্ছে। এতে আমরা সত্যি কিছুটা শক্তি খুঁজে পাচ্ছি যে আগামী দিন খুব অন্ধকার নয়, হয়তো ভগৎ সিংয়ের বারুদ দিয়ে আমরা একটু আলো জ্বালাতে পারব। পশ্চিমবঙ্গের অন্য একজন খুব খুব কম সময়ের একজন বিপ্লবী ছিলেন, তিনিও নাস্তিক যুক্তিবাদী ছিলেন, নীরশ্রী চৌধুরী যতদূর ওনার নামটা। উনি বাঙালিদের থেকে খুব ছোটো ছিলেন বলতে গেলে, এবং উনি লন্ডনে থাকার দরুন, অক্সফোর্ডে থাকার দরুন যতদূর সম্ভব 1983 পর একটি মন্তব্য করেছিলেন, এবং এটা নিয়ে গার্ডিয়ানে এটা নিউজও বেরিয়েছে আমার যতদূর মনে আর কি, যতদূর পড়েছি। এবং তিনি বলেছেন যে ভারতবর্ষে যে বিপ্লবী, এই যে আপনি হয়তো জানেন বাংলায় যে দুখানা যে বড় অর্গানাইজ ছিল স্বাধীনতা সংগ্রামে, উনি ওগুলোকে ডানপন্থী হিন্দু অর্গানাইজ বলেছে। এবং ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন, সেখানে ভগৎ সিংকে বলেছে এক টুকরো, মানে এই শস্যের মধ্যে রীতিমতো নক্ষত্র, এবং সেই নক্ষত্রের কোনো দাম থাকবে না। এবং ভগৎ সিংয়ের পরবর্তী অবস্থান, মানে ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পর উনি বলছেন যে ওনারা কোনো দাম নেই, কেন? উনি ধার্মিক নন বলে। উনি যদি ধার্মিক হতেন তাহলে ওনার খুবই দাম হতো। এবং উনি এটাও যুক্ত করেছেন যে পাকিস্তানে 2 জন আজম হয়েছে, এক হচ্ছে শাহিদে আজম ভগৎ সিং, দুসরা হচ্ছে আপনার কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। এবং তিনি এটাও জোর দিয়ে বলছেন, খুব দুঃখের বিষয়, ভারতবর্ষের প্রেক্ষাপটে সাভারকার এবং জিন্নাহ দুজনেই ধর্মে মানতেন না, কিন্তু কালচারালি যে ন্যাশনালিজম যেটা তাদের মধ্যে ছিল, তারা কোথাও কেউ কি ভগৎ সিং থেকে শিক্ষা পেল না। এবং তাদের মধ্যে এই মৌলবাদ এই ভারতবর্ষ এবং পাকিস্তানকে খুবড়ে খুবড়ে খাবে। এই ভগৎ সিংয়ের যে চিন্তা এই 2 দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ, কিন্তু সরকার ও শাসক ভগৎ সিংয়ের যে চিন্তা সেটাকে হত্যা করার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত। নীরশ্রী চৌধুরী প্রথমত আমার জানা মতে বিপ্লবী ছিলেন না,
বিপ্লবী শরৎ বসুর পিএ ছিলেন। তিনি অক্সফোর্ডে ইংরেজি পড়াতেন এবং অসাধারণ পণ্ডিত বাঙালি, এবং আত্মঘাতী বাঙালি বলে তার বিরাট একটি রচনা আছে, মানে গ্রন্থ আছে। সেখানে তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছেন যেগুলো মিলে যায়। তো সেই ক্ষেত্রে তিনি এক অর্থে তো ঠিকই বলেছেন যে আমাদের ভারতবর্ষে এমন একটা জমি তৈরি হয়ে আছে যেখানে লেখাপড়া না করে শুধু ন্যাংটো হয়েও একটা ত্রিশূল নিয়ে বা কমণ্ডল নিয়ে বিরাট কোনো ধর্মীয় নেতা হয়ে যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না, পুঁজি ওইটুকুই। কিন্তু ভগৎ সিং যদি ধর্মের দিকে যেতেন, যেমন জিন্না বা আর কার নাম বললেন, সাভারকার, এরা প্রকৃত অর্থে এরা নাস্তিক, কারণ এরা জানতেন যে ধর্ম বলে কিছু হয় না, ঈশ্বর ফিশ্বর কিছু নেই, স্বর্গ নরক কিছু নেই। কিন্তু তবুও তারা সেটা নিয়ে কাজ করেছেন এবং সেটাকে পুঁজি করে তাদের রাজনীতি চালিয়েছেন। এ তো এক ধরনের ভণ্ডামি এবং তঞ্চকতা। ভগৎ সিং সেই তঞ্চকতা করেননি, কারণ ভগৎ সিং জানতেন যে এই তঞ্চকতা দিয়ে আমার দেশের কোনো উন্নতি হবে না। যার ফলে সাভারকার বা জিন্না কোনো সঠিক দেশ চালনার মন্ত্র দিয়ে যাননি, যা দিয়ে গেছেন তা গাদাখানেক বিদ্বেষ, যে বিদ্বেষের বিষে আজকে দুটো দেশই পুড়ছে, এটা বলতে হবে। নীরশ্রী চৌধুরীর এই ভবিষ্যৎবাণী আমি মানে সঠিকভাবে মনে করি যে এটা তিনি ঠিকই ভবিষ্যৎবাণী করেছেন। অতএব তাদের এই ভণ্ডামির বিষে দুটো দেশই জ্বলছে, এটাই বলতে পারি। কিন্তু ভগৎ সিং সেই ভণ্ডামিটা করেননি, কারণ তিনি ধর্মের আখড়ায় গেলে বা ধর্ম নিয়ে কাজ করলে হয়তো আজকে আমরা তাকে ভগৎ সিংয়ের অনেক মন্দির দেখতে পেতাম, অনেক তার মূর্তি দেখতে পেতাম, হয়তো এরকম।